সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পর আসলে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। আমার এটা আরও অনেক আগেই আসলে আমার উপস্থিত হওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম যে আসলে কিছু বলবো সবাইকে, মানে সাংবাদিকতা নিয়ে তো অনেকেই বলে অনেক কিছুই বলবো। আজকে আমি যেই পর্বটা নিয়ে আমি আলোচনা করব, ওই আলোচনাটা হচ্ছে নিজের গল্প। মানে আমার নিজের গল্পটাকে নিয়ে আমি আসলে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। যে এর আগে ছিল সুমনের অসময়, এই পর্ব নিয়ে আমি কাজ করেছিলাম, কথা বলেছি। আসলে কথাগুলো শোনা যাচ্ছে কি না আমি জানি না, আপনারা যদি রিপ্লাই দেন বা শোনা যায় কি না, বুঝতে পারছেন কি না, যদি বলেন তাহলে উপকার হয় আর কি, তাহলে আমি শিওর হতে পারবো। প্রথমত হচ্ছে আমার আজকের পর্বের প্রথম যে লাইন, এটা শুনে হয়তো আপনারা অবাক হবেন বা বলবেন যে হঠাৎ করে কেন এই প্রসঙ্গটা আনলাম বা কেন এই কথা আসছি। যেদিন সাংবাদিক হলাম আসলে সেদিন আমি কি হারালাম, মানে মূল কথাটাই হচ্ছে আজকে যে যেদিন সাংবাদিক হলাম আসলে সেদিন কি হারালাম, এটি নিয়ে আজকে আমি আসলে কথা বলবো। শুধু তাই নয়, এই যে আজকের যে কথাটা বলবো এটা হচ্ছে টোটালি নিজের গল্প। আজকে একটু নিজের গল্প বলতে চাই। এটা কোনো শিরোনাম না, কোনো হেডলাইন না, মানে কোনো ব্রেকিং নিউজ না, শুধু আমার জীবনের একটা দিন, যেদিন আমি সাংবাদিক হলাম আর বুঝতে পারলাম সত্য বলা আসলে কি বলবো, মানে যেমন শক্তি দেয় তেমনই অনেক কিছু কেড়েও নেয়। মূল বিষয়টা হচ্ছে এটা। আমার সাংবাদিকতার শুরুটা কোনো বড় টিভি স্টেশন মানে চ্যানেল বা বড় কোনো পত্রিকা না, তবে বাংলাদেশের একটা অলমোস্ট বিশাল বড় একটা অনলাইন নিউজ পোর্টাল, যার উপর বিশ্বস্ততা মানুষের আছে, বিশ্বাস রাখে, ওই রকম একটা অনলাইন নিউজ পোর্টাল ছিল, যা দিয়ে আমার শুরু। এটাকে আমি অনেক লেখালেখি করেছি বিভিন্ন মানে এলাকা থাকে সবাই, কিন্তু তা না। কিন্তু ঢাকায় যখন আমি এসেছি তখন আমার সর্বপ্রথম যে লেখা মানে আমি যখন কাজ শুরু করি সেটা ছিল বিডি নিউজে। এখনও আমরা সাংবাদিকরা মানে যাকে বিশ্বস্ত একটা অনলাইন নিউজ পোর্টাল ভাবি, একটা সংস্থা ভাবি, এই বিডি নিউজে আমি যখন কাজ শুরু করি তখন আমার সঙ্গে যে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে আমার যে বস ছিলেন ওনার নাম হচ্ছে উমর শরীফ। উনি আগে ইত্তেফাকে ছিলেন, তার আগে আমি আমার সাংবাদিকতার শুরুটাও বিনোদন সাংবাদিকতা দিই। তো তার মধ্যে আরও কয়েকজনের অবদান আছে, যেমন তাদের কথা না বললেই নয়। যেমন আমার এক কাজিন আছে নিহার আহমেদ, বিখ্যাত গীতিকার, সাংবাদিক। তারপর অনুরূপ আইচ, আমার দাদা, সাংবাদিকতা আসার আগেই ওনার সঙ্গে আমার পরিচয়। এবং অনুরূপ আইচের কথা মনে করেন আমাকে বলতেই হবে, কারণ নিহার আহমেদ, অনুরূপ আইচ, ওমর শরীফ, তারপর কালকণ্ঠের ফিচার যে মুনির রানা ভাই, তারপর বিজনেস ছিল খান ভাই, আইটি নিয়ে কাজ করতেন বিজ্ঞান প্রযুক্তিতে। এগুলো বলতে গেলে অনেকের কথাই বলতে হবে, মানে অনেক কিছুই আছে। তখন ধানমন্ডি 27 নম্বরে ছিল বিডি নিউজের অফিস। তো আমার একটা জিনিস মনে হয় যে আমি আসলে যখন সাংবাদিকতায় আসি আমি আমার অনেক কিছুই আমি হারিয়ে ফেলছি, আমার কাছে মনে হয়েছিল বা এখন মনে হচ্ছে। আর আমি যখন প্রথম যেদিন আমি রিপোর্ট করতে যাই, আমার ছোট্ট একটা রিপোর্ট ছিল, খুব বেশি বড় না, সেটা আমার কাছে কিন্তু ছিল অনেক বড়, কারণ আমার জীবনের প্রথম লেখা। আমি কিভাবে লিখবো, আমি কিভাবে শুরু করব, তা অনেক সময় অনেক কিছু আমি বুঝতে পারতাম না। তো এর মধ্যে আমি যখন লেখালেখি শুরু করলাম তখন আমাদের সঙ্গে আরও একজন যোগ হয়েছিল, মুরাদ নূর নামে একজন।
আমাদেরই ভাই ব্রাদার, এখন উনি গান করেন, সুর করেন। তো এখন সবাই সবার জায়গায় আছে। আমার দুজন বন্ধু ছিল না, যখন আমি বিডি নিউজে কাজ করতাম আমার কোনো বন্ধু ছিল না, আমার একটা মাত্র বন্ধু ছিল, সে প্রথম আলোতে কাজ করতো, নাম হচ্ছে সাইফুদ্দিন রবিন। তো সে প্রথম আলোতে কাজ করে, আমি বিডি নিউজে কাজ করতে, তাই আমাদের বন্ধুত্বের যেই ইয়েটা, আমাদের অনেক বন্ধু বান্ধবও ছিল না তখন। অ্যাকচুয়ালি আমরা দুজনেই আসলে একজন আরেকজনের সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম, একজন এক এক অ্যাঙ্গেলের লেখা কীভাবে কী হইতে পারতো না হইতে পারতো, একসঙ্গে আড্ডা যাকে বলা হয়। তখন অনেকেই আমাদেরকে অন্যরকম দৃষ্টিতে দিত। শাহবাগ মোড়ে যখন আমরা আড্ডা মারতাম আসতাম, তখন অনেকে বলতো এই যে সাংবাদিকরা আসছে। বিডি নিউজে নিউজ প্রকাশ করার পর দেখতাম পরের দিন বিভিন্ন পত্রপত্রিকা আসতো, বাট আমাদের নাম থাকতো না, কিন্তু অনেক নিউজে থাকতো সূত্র বিডি নিউজ। আবার অনেক সময় নামই থাকতো না, বিডি নিউজের নামও থাকতো না, সোর্সের নাম থাকতো না। যাই হোক, এস এম মেহেদি হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি দেখলাম আনোয়ার, আমি ভালো আছি ভাই। জান্নাতুল ফেরদৌস সোহেল ভাই, আপনাকেও শুভেচ্ছা। রুকসানা সায়ামি আপু ভালো আছেন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। তারপর কামরুল হাসান কাব্য ভাই, যারা যারা জয়েন করছেন সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা। বাচ্চু ভাই আপনাকেও শুভেচ্ছা। যাই হোক, আমি কাজের কথায় আসি। তো এই যে পেশাটার কথা যেটা বললাম, যে আমার কাছে অনেক কিছু মনে হয়েছিল যখন আমার প্রথম নিউজটা ছাপা হয়, তখন আমার মনে হয়েছিল অনলাইনে যখন আসে তখন আমার মনে হয়েছিল আমিও তো পারি। তো আমি কি করতে পারি, আস্তে আস্তে দেখলাম যে আমার বন্ধুবান্ধবের সার্কেলে অনেকে আমাকে ফোন করে, গল্প করতে চায়। হ্যাঁ বলি ব্যস্ত আছি, যখন কাজে দেখি তখন আমি বলি ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি। সেই পরে এখনও সেই পরের মধ্যেই রয়ে গেল, ওই বন্ধুবান্ধবের সঙ্গে আর যোগাযোগ করতে পারলাম না। যাই হোক, আমি ওই সাইফুদ্দিন রবিনের পর আমি আবার অন্যদিকে চলে গিয়েছিলাম, আর ওই আরও বন্ধুবান্ধব আছে তাদের কথা একটু বলতে হয়। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাসাইনমেন্টে যাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছি। বাংলাদেশের যখন অনলাইন প্ল্যাটফর্ম শুরু হয়, বিডি নিউজের আগে নিশ্চয়ই ওই রকমভাবে আর কেউ কাজ করছে বলে আমার মনে হয় না। আর বিশেষত হচ্ছে আমরা যারা অনলাইনে কাজ করতাম তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক একজন এক একভাবে এক এক জায়গায় চলে যায়। তার মধ্যে অ্যাসাইনমেন্টে পরিচয় হয় উমর ফারুক নামের একজন, তখন সে ভোরের কাগজে কাজ করতো, দীর্ঘদিন আরটিভিতে ছিলেন। তারপর গাজী টিভি ছেড়ে তারপর মধ্যে কর্মবিরতি, কিন্তু বেকার ছিলেন না, কার ছিল ধ্রুব মিউজিক স্টেশন নামে আরও একটা অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের সিইও। উনি এখন বর্তমানে রূপালী বাংলাদেশের ফিচার এডিটর হিসেবে আছেন। আমার আরেক বন্ধু ইসাক ফারুকি, উনি আছেন একটা এনজিওতে, উনিও ভোরের কাগজে ছিলেন, উনি আরটিভিতে ছিলেন, ইন্ডিপেন্ডেন্টে ছিলেন, অনেকগুলো জায়গায় ছিলেন। যাই হোক, এর মধ্যে নিশক তারেক আজিজ, কালের মধ্যে ফটোগ্রাফার, নিশক আজিজ তারেক আজিজ নিশক, ও ছিল। তারপরে দেশ টিভির সারোয়ার, ও আমি বিডি নিউজ থেকে বের হওয়ার পর সে বিডি নিউজে জয়েন করেন। আমাদের বিশাল বড় একটা সার্কেল হয়ে উঠলো আস্তে আস্তে, অনেকেই অনেক ধরনের কথা বলতো, আর আমাদের বন্ডিংটাও ছিল অন্যরকম। এখনও পর্যন্ত আমরা আমাদের বন্ধুবান্ধবের যেরকম অবস্থা, সবাই আমরা বেশ ভালো আছি, কেউ মানে এখনও সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সবাই কথা বলে যাচ্ছে নিয়মিত। যাই হোক, তারপর যে কথাটা আসছিলাম, এই বিডি নিউজ এক সময় ছেড়ে দিলাম কোনো একটা কারণে হোক, মানে আমরা প্ল্যান করি যে কি করা যায়, ভালো কোনো কিছু জায়গায় কিছু করা যায় কিনা, একটা পত্রিকায় জয়েন করলাম যুগান্তরে। অনুরূপদার হচ্ছেন লিডার, অনুরূপদার সঙ্গে যুগান্তরে যাই। তখন মাহবুব আজিজ ভাই ছিলেন, শৌখিন, রাসেল আজাদ, বিদ্যুৎ, তাদের প্রত্যেকের সঙ্গে আমার ভালো সম্পর্কই ছিল। হঠাৎ করে তারা আস্তে আস্তে অনেকেই নাই, চলে গেল, নিপু বড়ুয়া, আমি। তারপর ভাইও যুগান্তরটা হঠাৎ করে ছেড়ে দিল। তো একদিন আমিও মনে করেন যুগান্তরটা ছাড়ি। এর পিছনে একটা কারণ ছিল, যুগান্তর ছাড়ার পিছনে একটি কারণ ছিল, একটা
নায়িকা তখন সুপার হিট নায়িকা ছিলেন, ওই নায়িকার প্রেগনেন্ট, ওই খবরটা আমি মিস করি। প্রথম হলো ঠিকই নিউজ করেছিল, আমি মিস করেছিলাম, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। যে কথাটা শুনেছিলাম তারপর আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে এই পেশাটা আসলে আমার জন্য না, এই বিনোদন সাংবাদিকতা আমার কাছে আসলে আমার করার দরকার নেই। মানে এমন কতগুলো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে ওই নিউজটা মিস হওয়া মানে যেন কী যেন মিস হয়ে গেছে। অ্যাকচুয়ালি কার ওই এখন তো মনে করেন কার বাচ্চা হচ্ছে, কার প্রেগনেন্ট হলে, কার কী হলো না হলে, এইসব জিনিস নিয়ে আসলে আমার কখনো ওই ইয়ার মতো আমি ভাবি নাই যে এইটা নিউজ হইতে। তারপরে ভাবছি নিউজ করবো, করে দেবো, অবশ্যই বলে দেবো, যেহেতু হিট নায়িকা। যাই হোক, ওই নায়িকার নামটা আর বললাম না। যুগান্তরটা ওই দিনই আমি ছেড়ে দিলাম। অনুরূপটার সঙ্গে আমার একটা কথা হলো, মানে আমিও একটু বাজেভাবে বলতে আমার রাগ উঠছে, আমিও সুন্দর করে বইলা চলে আসছি, আমি আর কাজটা করি নাই। তারপর বেশ কিছুদিন কর্মহীনভাবে ছিলাম, 17 দিন, কর্মজীবনের 17 দিন কিন্তু আকার ছিল। এর ফাঁক দিয়ে আমি একটা পার্ট টাইম জব করতাম, যার কথা না বললেই নয়। জি সিরিজ, বাংলাদেশের সবচেয়ে বড় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ, 2007 সালে আমি মনে করেন ওইখানে আমি জয়েন করি। 7 না, সরি 4 ও না, কত তারিখটা ভুলে গেছি, তারিখটা মনে আছে, লেখা আছে তো, দেখে বলতে হবে। যাই হোক, ওই জি সিরিজ জয়েন করার পর ওই পার্ট টাইম জব আছে, তো ওইটা নিয়ে আমি চিন্তা করতাম না, চাকরি গেছে তো কী হয়েছে, আবার নতুন করে চাকরি করব, রাগ হচ্ছে চাকরি ছেড়ে দিচ্ছি, এটা তো বিষয় না, সামনে আরও অনেক কিছু হবে। আর এখন মূল বিষয় হচ্ছে আমি আসলে কি বলবো, মিডিয়া জিনিসটাই আসলে ওই রকম, হয় রাগ করে তুমি চাকরি ছাড়ো বা চাকরি যাক, এই চাকরি আছে কালকে নাই। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা আসলে কি করি, আমাদের আসলে কোনো প্ল্যান থাকে না, প্ল্যানিং করি না, যে কারণে অনেক সময় অনেক কিছু হয়, আমরা আবেগ দিয়ে কাজ করি, তো আমরা অনেকটা আসলে আবেগময় যাই বলেন না কেন, আমাদের এই যে সিচুয়েশনগুলো হয় মিডিয়াতে, আমরা যারা কাজ করি আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যা ফেস করি। মূল বিষয় হচ্ছে আপনি কি করছেন, আসলে আপনি যোগ্য কিনা, আপনার উপরে বা আপনার লেভেলে যারা, তারা আপনার যোগ্য কিনা, আপনি যাদের দিনে কাজ করবেন তারা আসলে কতটুকু কাজ জানে, আসলে আমরাও অথর্ব নাকি আমাদের উপরে যারা কাজ করে তারাও অথর্ব, এটাও আমাদের একটা জিনিস মাথায় নিতে হবে। যাই হোক, আমি এখন আগের কথাই যাই। আমি আসলে যে কথা বলতেছিলাম, আমি সত্যি বলতে চাই, সাংবাদিক হওয়ার দিন আমি শুধু চাকরি পাইনি, আমি অনেক কিছু হারাইছি, ওই সম্পর্কটা নিয়ে আমি আসলে বলতে চেয়েছিলাম। তবু আমি বলবো যে আমি সাংবাদিক, আমি বলবো, আমি লিখবো, চুপ করবো না, এটাই তো স্বাভাবিক। কারণ আমি বিশ্বাস করি সত্যকে না বললে হারানোটা আরও বড় হয়, যদি সত্য বলি সেক্ষেত্রে হারানোটা সংখ্যা থাকে একদম কম, ছোটো। আজকে যে লাইভটা করছি এটা কারণ শুধু খবর না, নিজের মনের কথা কেউ শুনুক, কেউ জানুক, একজন শুনুক, অন্ততপক্ষে আমার কাছ থেকে কিছুটা বুঝুক যে আমি আসলে কী করেছিলাম, কী করছি। জি সিরিজের অবদানও আমার লাইফে কোনো অংশে কম না। আবার জি সিরিজ যখন ছেড়ে দিলাম, জি সিরিজ ছাড়ি বলতে কি মানে গত আজ থেকে 9 মাস আগে আর কি, আমি একটা নতুন পত্রিকায় জয়েন করি। বর্তমানে আমি যেখানে কর্মরত, রূপালী বাংলাদেশ, দৈনিক রূপালী বাংলাদেশ। তো ওই পত্রিকায় আমি জয়েন করার সময় আমি আসলে ওইখান থেকে চলে আসি, কিন্তু মনের ভিতরে এখনও আমি জি সিরিজকে ফিল করি, নিউজজিকে ফিল করি। তার আগে আমার কর্মস্থল ছিল নিউজজি। আমি অনেকগুলো হাউজে কাজ করেছি, বোর্ডের কাগজের
ছিলাম দীর্ঘদিন, বোরেগঞ্জের মিড ডে দিনের শেষে ছিলাম দীর্ঘদিন। বোরেগঞ্জের অনলাইনটা 2013তে আমি আসলে রান করেছিলাম, নিয়োজিত 2016 শেষ দিকে সেপ্টেম্বরে আমি নিজেই চালু করি। তো এই পেশায় আসলে অনেকগুলো জায়গা দিয়ে আমি ছিলাম, কাজ করেছি, অনেকগুলোই ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে মনের ভিতরে যে কিছু ক্ষোভ, আসলে এই জিনিসগুলো আসলে আমি আসলে প্রকাশ করতে চাচ্ছি, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না বা পারবো না, তাও না। আমি আজকে আমার জীবনের ওই যে সাংবাদিকতা করতে এসে কী হারাইলাম, কী শিখলাম, মানে কীভাবে কী হলো, মানে আজকের আলোচনাটা হচ্ছে এই কারণে আর কি, যে যেদিন সাংবাদিক হলাম আসলে সেদিন কী হারালাম, মানে মূল বিষয়টা হচ্ছে আমার এইটা। মূল বিষয় হচ্ছে আমাকে মনে করেন অনেক কিছু ভেবেচিন্তি বলতে হবে, কারণ অনেকে আপনারা লাইন আছেন, অনেকে অনেক কিছু শুনছেন, আমি আসলে কি বলছি। এই যে একটু আগে যেমন বললাম যে আমার বন্ধুরা অনেক সময় ফোন করে গল্প করতেছিল, আমি বলতাম ব্যস্ত আছি, পরে কথা বলি, সেই পরে আর আসে না, আসলেই আসতো না, আসিও না, এখনও আসে না। আমি একটা হাউজে দীর্ঘ 9 মাস কাজ করছি, বাট কাজ করার মধ্যে 9 মাসের মধ্যে সাপ্তাহিক ছুটিও আমি নিইনি, মানে আমি ওই রকমভাবেই আমি আসলে অফিসটাকে অন করেছিলাম, মানে অন করি। তো নিজের স্ত্রী, সন্তান, বাবা মা সবাইকে যেটা সাপ্তাহিক ছুটির দিন অফিসে গিয়ে বসে থাকি, আসলে এটা অনেকেই করেন আমার মতো। এটা আসলে করা উচিত কতটুকু আমার মনে হয় এটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আজকে আপনি প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করছেন বা করবেন, এটা সবাই করা উচিত, আরও করেন, সমস্যা নাই, নিজের জন্য তবে কিছু একটা করতে হবে। আর আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে যেদিন আমি সাংবাদিক হলাম, আমি কোনো সংবাদ পড়তে কিন্তু আজকে আসি নাই, বা সংবাদ বলতেও আসি না, আমি আজকে গল্প করতে এসেছি, গল্প বলবো, একদম নিজের গল্প, একটা দিনের গল্প আজকে টোটাল নিয়ে, মানে আমার সাংবাদিকতার শুরু এবং শেষ কীভাবে আমি তা বলতে চাচ্ছি না। সাংবাদিকতা তো শেষ বলতে কোনো শব্দ নেই, আমি তো আর শেষ করে দিচ্ছি তা না, মানে আমার হচ্ছে একটা দিনের গল্প বলতে চাই। মানে আপনাদেরকে আমি বলি, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমার সাংবাদিকতা আসার পর অনেক কিছু বদলাইছে, চারপাশের অনেক কিছু বদলাইছে। আমার নিজের পরিবর্তন হয়েছে কতটুকু, আমি আসলে কতটুকু পরিবর্তন করতে পারছি নিজেকে। মূল বিষয়টা হচ্ছে নিজের পরিবর্তনের চাইতে আসলে রাষ্ট্রের পরিবর্তন আপনি কতটুকু করতে পেরেছেন, মানুষকে আপনি কতটুকু জানাতে পেরেছেন, কতটুকু জানতে পেরেছেন, কতটুকু জানাতে পেরেছেন। আমি বুঝি এই পেশাটা শুধু সত্য খোঁজার জন্য যে তা না, এই পেশার মানেটা মানে আপনাকে অনুভব করতে হবে, আপনি গিলে ফেলতে হবে, মানে অনুভব করে গিলে ফেলা যেটাকে বলা হয়, ফিল করতে হবে। আমি কতদিন রাতের খাবার মিস করছি, আমার পরিবারের সঙ্গে রাতের খাবার খেতে পারিনি, আমি রাত 12টার পৌনে 1টা 2টা এইরকম সময় আমাকে খেতে হয়েছে। ওই যে বললাম বন্ধুদের ফোন পর্যন্ত ধরে নেই, ফিরছি অনেক রাতে, ফোনটা ধরবো থেকে, অনেক সময় লেট নাইট করতাম, এইগুলো অফিসে ছিলাম, প্রত্যেকটা অফিসে লেট নাইট করতে হতো, রাতে 2টা 3টা বাসা ব্যাক করেছি। তো এখন তো মনে করেন ওই রকম কোনো কিছু মানে কি বলবো, এখন তো আসলে দীর্ঘদিন লেট নাইট করি না, তবে রাত 12টায় ফিরছি এরকমও আছে, এটা অ্যাভেলেবেল, প্রতিদিন রাতেই 11:30 12টা বেজে যায় এখনও। এই যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলার সময় পাই না, ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাব ওই সুযোগ হয় না। ভাই ছুটি নেবেন, ছুটি তো নিতে পারবেন, সমস্যা নেই, এটা কোনো বিষয় না, কিন্তু দেখবেন হঠাৎ করে একদিন আপনার চাকরিই নেই, তখন কেমন হবে। আমি বলছি না অন্য কিছু, মানে উদাহরণ দিচ্ছি। একটা জিনিস আপনারা চিন্তা করেন, দিনের পর দিন আপনার প্রত্যেকটা সাংবাদিক নিজের কষ্টের কথা, মানে অন্যের কষ্টের কথা কিন্তু লিখে, কখনও
দেখবেন না যে নিজের কথাগুলো সে লিখছে বা নিজের কথাগুলো বলছে। আমি এখন আপনাদেরকে নিজের কথাগুলো বলতে চাই এবং নিজের কষ্টের কথাগুলো বলবো, আনন্দের কথা বলবো, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এমন প্রতিদিনই আমরা ভাগাভাগি করব, কি নিয়ে আলোচনা করব, আজকে একটা করব, আরেকদিন আরেকটা করব। মানে নিজের ভেতরে জমে থাকা যত দুঃখ, কষ্ট, ক্ষোভ, যেগুলো কেউ জানে না বা কেউ জানতো না, সেই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে সাংবাদিক হওয়ার দিন আমি অনেক সত্য পেয়েছিলাম, কিন্তু হারিয়েছিলাম কি জানেন? সরলতা। সত্য পাইছি, এটা ঠিক আছে, কিন্তু নিজের যে সরলতাটা, এটা আমি হারিয়ে ফেলেছি। আর এখন আমি খবরের কান্না লিখি, কিন্তু নিজের চোখের পানি লুকিয়ে ফেলি। মনে করেন একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভালো কোনো স্টোরি নাই, লিড হয় না কেন? যখন পত্রিকার দায়িত্বে ছিলাম চিন্তা করতাম আজকে কি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আহা রে আজকে লিডটা কী হবে। সন্ধ্যা মানে বিকালবেলা দিনের শেষে পত্রিকা যখন ছাড়বো, লিড কী হবে চিন্তা করতাম, বড় কোনো লিড নাই আজকে, আচ্ছা একটা লিড লাগবে। বড় কোনো অ্যাক্সিডেন্টও তো হইতে পারতো, তাও তো হইল না। মানে অন্যভাবেই নেবেন না, মানে এটা ইনটেনশনালি, মানে ওটা মাথায় অটোমেটিকলি চলে আসে যে আসলে কী লিড করব, বিভিন্ন পত্রিকা কী হইতে পারে। এখনও যেমন অনলাইনে খানিক কিছুক্ষণ পর পর কী লিডটা হতে পারে, আর এখন স্টেবল আছে এই, তারপরে কী হবে। তো এই জিনিসগুলো আসলে আমরা ভাবি। তো এই যে এখন আমি যেটা বললাম যে আমি খবরের কান্না লিখি, কিন্তু নিজের চোখের পানি লুকিয়ে ফেলি। আমি এমন অনেক কিছু শুনি যা মানে কি বলবো, যা কাউকে বলা যায় না, আসলে নিজের কাছেও না। মানে আমি অবাক হই, তবু কিচ্ছু করে না, আমি আজ লিখি, কারণ আমি জানি কারো তো লিখতে হবে, কারোই সত্যটাকে অবশ্যই তুলে ধরতে হবে। সেই চিন্তা ভাবনা করেই আমি আসলে লিখে যাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা শুনছেন, এখন যারা শুনছেন, যদি কোনো দিন এমন মনে হয় যে আপনার জীবনে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, তাহলে আমি এইটুকু বলতে পারি, একটুখানি সাহস রাখবেন। আমরা যারা সত্য বলার দায়িত্ব নিই, আমরাও তো মানুষ। আমি আবারও বলছি, যদি কখনো কোনো দিন এমন মনে হয় যে আপনার জীবনে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, তাহলে একটুখানি সাহস রাখবেন, জোর রাখবেন যে আমরাও তো মানুষ, আমরাও কাঁদি, আমরাও হারিয়ে ফেলি নিজেকে, কিন্তু হারিয়ে আমরাও শব্দে বেঁচে থাকি, গল্পে বেঁচে থাকি, অন্যের কাগজের পাতায় হয়তো বেঁচে থাকি, নয়তো কারো আলোয় ফিরে আসি। মূল বিষয় হচ্ছে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুন্দর, সুশীলভাবে। আর পার্ট বাই পার্ট, আজকে মনে করেন একাংশ, আমি কিন্তু পূর্ণাঙ্গ কোনো কথা বলিনি। একদিন আমি জি সিরিজ নিয়ে আলোচনা করব, কীভাবে জি সিরিজের সঙ্গে সম্পৃক্ততা, কীভাবে আমার সাংবাদিকতায় আসা, আমার সাংবাদিকতার পিছনে আমাকে কে নিয়ে আসছে, আমি কিভাবে চলে আসলাম, ওইটা আমি বলবো আমার জীবনের গল্পে। আমি আরেকটা পেজের আপনাদেরকে লিঙ্ক দিব, ওই জীবনের গল্প পেজের মধ্যে আমি সব সত্য সব কিছু তুলে ধরব। এবং আমার সামনের যে পরিকল্পনাগুলো, আমি কি নিয়ে আসব, তাও আপনাদেরকে আমি বলে রাখব। কারণ আমার সামনে আমি যেই কথাগুলো আমি আপনাদেরকে আজকে বললাম, সামনে আমার পরিকল্পনা হচ্ছে যে আমি কেন এখনও সাংবাদিকতা করি। এটা হয়তো কালকে রাতে আমি ঠিক সেম টাইম, আর যদি বেশি দেরি হয় তাহলে আগামী মনে করেন 12টা, এইরকমভাবে আমি লিখব। সাংবাদিকতা নিয়ে বাজে অভিজ্ঞতা জানতে চাই এস এম মেহেদী হাসান, অবশ্যই জানবেন, তবে আজকে না, এটা আমি সময় নিয়ে বলবো এবং একটু লং টাইম বলবো। আমি প্রত্যেকটা অফিসের পর্ব ধরে ধরে বলবো। মনে করেন আমি যখন বিডি নিউজে ছিলাম তখন কেমন ছিলাম, যখন মফস্বলে কাজ করতাম তখন কেমন ছিলাম, যখন বিডি নিউজে ছিলাম তখন কেমন ছিলাম, সংবাদে আমি কী সাফার করেছিলাম, সংবাদে কতদিন ছিলাম, সংবাদে কার সঙ্গে কীরকম কথা বলেছি। মনে করেন সংবাদ এবং রাজনীতি, সাংবাদিকতা এবং সাংবাদিক রাজনীতি, পলিটিক্স নিয়ে কথা হবে, ইউনিয়ন নিয়ে কথা হবে। আমরা যে সাংবাদিকতা করি, ওই সাংবাদিক মানে ট্রেড ইউনিয়নেও আমি কথা বলবো অল্প সময়ের মধ্যে, পার্ট বাই পার্ট কথা বলি। একদিনে তো সব কিছু বলা সম্ভব না।
আমি আরও অনেক কিছু নিয়ে কথা বলবো, মানে তারপর মনে করেন যুগান্তরটা কেন ছাড়লাম, এটা একটা আপনাকে অলরেডি আংশিক আপনারা হয়তো শুনেছেন। এইটা দিন পর্ব তারিখ, ওই দিন নায়িকার নামও প্রকাশ করব, এবং যে চিপ ছিল ওনার নামও প্রকাশ করব, ওনার নামও বলবো, ওনার সঙ্গে কী কারণে কী বলেছিল তাও আমি বলব। তারপর সংবাদে কীভাবে আসলাম, সংবাদে আমাকে যেই বড় ভাই নিয়ে আসছিলো, ওই বড় ভাই একজন বেঁচে আছে, যে খবরটা দিছিল সে এখন আর নাই, কিন্তু যে আমাকে নিয়ে গেছিলো ওই ভদ্রলোক এখনও বেঁচে আছেন। তারপর দিনকালে চাকরি হয়েছিল, কী কারণে জয়েন করি নাই ওইটার ব্যাপারেও কথা বলবো। তারপর আপনার সোহাগ, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ভাই। তুহিন, আমি বন্ধু অনেক ভালো আছি। সুশান্ত দেবনাথ, অনেক ভালো আছি ভাইয়া। যাই হোক, আমি যা বলছিলাম, এই তারপর কীভাবে ভোরের কাগজে আসলাম, হুট করে 13 দিন বেকার থাকা, কর্মহীন থাকা, বেকারটা আকার ছিল, কর্মহীন ছিলাম 13 দিন। তারপর ভোরের কাগজে জয়েন করা, ভোরের কাগজ থেকে আবার দিনের শেষে ট্রান্সফার, দিনের শেষের দিকে আবার ভোরের কাগজ, তারপর দিনের শেষে ভোরের কাগজ একসঙ্গে, তারপর আবার ভোরের কাগজ অনলাইনের দায়িত্ব নেওয়া। টোটালটা নিয়ে বলবো, পার্ট বাই পার্ট, একটার পর একটা পর্ব আকারে তুলে ধরবো, এবং আমার সঙ্গে কোথায় কি হয়েছে, কার সঙ্গে কী বলেছিলাম, কখন রাজনীতিতে গিয়ে কখন কত ভোটে হারছি, কী কারণে হারলাম, কাছের কারা কী ছিল, এবং কে কী অবস্থায় ছিলাম, কার কী অবস্থা ছিল, সবগুলোই তুলে ধরবো আস্তে আস্তে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওই যে ভোটার কাগজের পর আমি যখন নিউজ জিতে যাই, নিউজ জিত কীভাবে তৈরি হলো, নিউজ জিত আজকের এই অবস্থানের পিছনে কীভাবে নিউজ জিটা এই পর্যন্ত চলে আসছে, আর নিউজ জির আজকের এই অবস্থানটা কেন, সব কিছুই আমি বলবো একদম এ টু জেড। কারণ এখানে আসলে আবেগ অনেকটা বড় বিষয়। আমি আবেগ নিয়েও কথা বলি, আবেগ মানে ওই যে কথা আছে না, স্যার আপনার শ্রদ্ধা করি, সম্মান করি, হাজারবার আপনার সব আপনার জুতা দিয়ে মারি। তো এই মিডিয়াতে কাজ করতে এসে আমার অনেকগুলো বড় ভাই আছে, যাদের সঙ্গে আমার অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, যারা আমাকে আমার অনেক ভালো চান, বা মানে কি বলবো, সোহাগ আমি আপনাকে ফোন দেবো, আজকে ফোন দেব, সরি আরও আগে ফোন দেওয়া উচিত ছিল। নীরব দত্ত, জয়গুরু, ও নাজিমুদ্দিন দিবু, আসলে আপনার সঙ্গে আমার কাজ করার শুরু হয়েছিল আইএনবিতে, পার্ট টাইম একটা জব করতাম। ধন্যবাদ, আপনি এখনও মনে রেখেছেন ভাই। খান সোহাগ আর ইফতেখার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এইরকম মানে যেমন যদি এখন কোথায় আছে আমি জানি না, আইএনবিতে কাজ করতে, যদি সম্ভবত এখন ইউএসএ, আগে যুগান্তরে ছিল। আমার বিশাল একটা সার্কেল, আমার বিশাল ভাই ব্রাদার যারা আছেন তারা সবাই বেশ ভালো আছেন। আমি চাই সবাই ভালো থাকুক, ছোটো ভাইরাও অনেক ভালো থাকুক, ওই প্রত্যাশাটাই আমি করি। আর আমি আসলে অনেককে হারাইছি, এটা নিয়েও আমি কথা বলবো। যা বলছিলাম, ওই দিনের শেষে নিউজ জি ছাড়ার পিছনেও কিছু একটা কারণ ছিল। নিউজ জিতে কী কারণে আমি ছাড়লাম, জি সিরিজের সঙ্গে নিউজ জির কিছু ব্যাপার আছে, ওইসব ব্যাপারে আমি কথা বলবো। মানে আমি পার্ট বাই পার্ট বলবো কার কী অবদান। যেমন জি সিরিজের মালিক খালেদ ভাই, নাজমুল হক বুয়া খালেদ, অসম্ভব ভালো মানুষ, উনি পীর মানুষ, ওনার অনেক কিছুই মানে আছে, ওনার চারপাশে ওনার অনেক ভালো ভালো মানুষ আছে যারা ওনাকে অনেক পরামর্শ দিয়ে থাকেন। আশা করি সামনে নিউজ এবং সিরিজ দুইটারই অনেক ভালো কিছু হবে আশা করি। আমি সবসময় ওনার ভালোই কামনা করি। তারপর নিউজ জি থেকে আমি যখন চলে গেলাম রুবালি বাংলাদেশে, আমার জার্নিটাও অনেক অসম্ভব সুন্দর, এখনও ওখানে আছি। ওইখানে সুপ্রিয়, সায়েম ভাই, করিম ভাই, তাদেরই অনেক অবদান। ওইখানে উমর ফারুক ছিল, আছেন ফিচার এডিটর হিসাবে। তারপর ইসাফ করে কি, ও যদিও এই মুহূর্তে নাই, একসময় ফিচার এডিটর হিসাবে ছিলেন, একসঙ্গে আমরা কাজ করছিলাম। আমি ওইখানে জয়েন করার পর তাদেরকে পাই, 3 বন্ধু মিলে ভেবেছিলাম যে একটা ভালো কিছু করবো, আসলে অনেক কিছু করতে পারি না, মানে অনেক বাধ্যবাধকতা, অনেক কিছু থাকে, অনেক সময় অনেক কিছু। যাই হোক, সব কিছু নিয়ে আমি অনেকগুলো নিয়ে আপনার কথাগুলো বলবো। আমার হয়তো একটু
সময় লাগবে, মানে আমি সবগুলি মানে একদম পার্ট বাই পার্ট প্রত্যেকটা অফিস ধরে ধরে প্রত্যেকটা ব্যক্তি ধরে ধরে আমি কথাগুলো বলবো খুব সময় নিয়ে। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, আসলে আর এর চেয়ে বেশি কিছু আসলে বলতে চাই না। আর আরেকটা কথা বলি, অনেকে আমাকে একবার না বহুবার জিজ্ঞেস করছে এই পাশে এত কষ্ট, এত অনিশ্চয়তা, এত মানুষ চাপ, তবুও সাংবাদিকতা কেন করো? অনেক বড় ভাইটা বলছে, অনেক বাবা মাও চাইছে দেশের বাইরে চলে যাই, ভাই বোনরা অনেকেই চেয়েছে। না অলরেডি ভাই আসলে বুঝলাম না এইটার মধ্যে কী এমন মধু আছে যে আমাকে কেন থাকতেই হবে। এখনও পড়ে আছি, মানে কী কারণে পড়ে আছি আমি জানি না, কাউকে সময় দিতে পারছি না। এই মানে অনেকেই প্রশ্ন করে, আসলে প্রশ্ন শোনার পর আমি অনেক সময় বিরক্ত হইতাম, মানে একটু একটু না মানে মোটামুটি অনেক বিরক্ত হইতাম। প্রথমের দিকে তো প্রশ্ন করলেই আমি বিরক্ত হইতাম যে এই প্রশ্নটা কেন করে। কখনো ভাবতাম না যে অনেকে বলছিল যে তোমরা বুঝবো না আসলে দেখি। আর যেমন মনে করেন এই পাশেটা আসার পর আমার কাছে মনে হয় ভাত খাওয়া শেষ হলে যেরকম মানুষ শেষবেলা ডাল খুঁজে না, ওই রকম ডালের পানির মতো। হোস্টেলে থাকাকালীন সময় তো অনেক ডালের পানি গেছি, তো ওই কথা মাঝে মধ্যে মনে পড়ে। একসময় আপনাদেরকে স্কুলে হোস্টেলে থাকার সময় ক্লাস 2 থেকে হোস্টেলে ছিলাম, তো হোস্টেলের গল্প একদিন বলবো, মানে আমার স্কুল লাইফ থেকে শুরু করে আপনাদেরকে টোটালটাই বলবো অল্প সময়ের মধ্যে। তো এই যে যেটা বলছিলাম যে কখনো ভাবতাম না বুঝবে না, আসলে কিন্তু আমি বুঝি এই প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা অনেক গভীর, অনেক কঠিন। যে এত কষ্ট কেন এই পেশায়, এত অনিশ্চয়তা, তারপর কেন আমি এই পেশায় আছি। যাই হোক, আমি সাংবাদিকতা করি কারণ এই পেশাটা আমার মধ্যেই আমি আমার নিজের মানে নিজেকে পাই, খুঁজে পাই আর কি। যখন কেউ তাদের কষ্টের কথা বলার জায়গা খুঁজে আর আমি সেই কথাটা লিখি, মনে করেন অনেক সময় অনেক কিছুই আমরা বলি। লেখালেখি আসলে মানে কি বলবো, অনেক সময় তো আসলে এখন তো আর কলম নাই, এক সময় তো কাগজই লিখতাম, কাগজই লেখা হইতো। ওই কত কাগজ ঢিল ছুঁড়ে মারছে যে নিউজ ওইভাবে হয় নাই, ওইভাবে না, এটা ওইভাবে ঠিক করে আনো, এই দিন তো আর নাই। এখনকার তো আর ওই অবস্থাটাই নেই অ্যাকচুয়ালি। আমি সাংবাদিকতা করি কারণ এই পেশার মধ্যে আমি বললাম তো, এই পেশার মধ্যে আমি নিজেরে খুঁজে পাই, আমার নিজের একটা খোঁজ পাই। তবে এইটুকু আমি বলতে পারি যে এই পেশায় এসে আমি অনেক কিছু হারাইছি, পারিবারিক সময় হারাইছি, মানসিক শান্তি হারাইছি, এমনকি নিজের যে সহজ সরল আমিটা ছিলাম সেই আমিটাই হারাই ফেলছি, বুঝতে পারছেন? আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় যে আসলে নিজেকে কেন হারাইলাম, বা যে আমার যে সহজ সরল আমি, ওই সরল আমিটাই কেন নাই। তবু দেখি আমার লেখা মানুষ পড়ে, কারো চোখ খুলে গেছে হয়তো, বা কারো অন্যায় চোখের সামনে আসবে, তখন মনে হয় আসলে এই আমি লিখি, কিছু একটা লিখি। মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেকে বলে এইগুলা কী লিখেন, কেন স্ট্যাটাস দেন? আরে ভাই, ওই সামাজিক যোগাযোগের মাধ্যমেও কিন্তু কোনো অংশ কম নাই, ওইটাও লিখতে হয় মাঝে মধ্যে, না লিখলে তো একদম হবে না। যেমন আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে আজকে বসছি, একটাই কারণ আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা আমি আসলে কেমন আছি। আর এখানে আসলে অনেক কিছু সোহাগ সময় অনুযায়ী আমরা যারা কাজ শিখছেন বলতেছেন, আমি আসলে কাজ শিখে দিতে পারিনি ভাই, কারণ কাজ শেখানোর জন্য যা যা প্রয়োজন, রসদ দরকার, আসলে তা জানতাম না। কারণ এখনকার প্যাটার্ন নাকি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা যারা এই অনলাইন সাংবাদিকতা দিয়ে যাদের শুরু, মানে যারা অনলাইনটা শুরুই করলাম, তারা নাকি এখন অনলাইন সাংবাদিকতা বুঝি না। এটা অনেকের ভাষ্য আর কি। এখনকার অনেক ট্রেন্ডিং, এখন তো আসলে ওই যে কী বলে, নিউজ তো না, মানে আপনার শিরোনাম ট্রেন্ডিং কী হবে, ট্রেন্ড বুঝে আমরা নিউজ করি, ভিউজের পিছনে দৌড়াই। আমার এর আগে একটা নিউজ ছিল, মানে ছিল সুমনের অসময়ে, যে নিউজ নয় ভিউজ, সংবাদ, মানহীন সংবাদ নিয়ে। তো এইগুলো নিয়েও আমরা আসলে কথা বলবো আস্তে আস্তে। এইগুলো সব মানে একটা কিছু না, সব কিছু ধরে ধরে বলবো, কারণ
আমি সাংবাদিকতা করি কারণ আমার কাছে এটা শুধু আমার কাছে একটা প্যাশন, এটা আমার নেশা, এটা আমার দায়িত্ব, আমার প্রতিবাদ, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব। আমি মনে করি এই পেশাটাই আমার হচ্ছে সবচাইতে বড় সম্পদ। আমি আমার সন্তানটাকে যতটুকু ভালোবাসি, আমি আমার এই পেশাটাকে ঠিক ততটাই ভালোবাসি। আমার এই পেশাটাই আমার হচ্ছে দায়িত্ব, আমার প্রতিবাদ করার জায়গা এটা, আমার ভালোবাসার জায়গা এটা, আমার অস্তিত্বের জায়গা এটা। এইখানে আমি কাউকে ছাড় দিই না, কাউকে ছাড় দিব না, এবং আমি বলবই। আর আমি এই পথটা জেনে বুঝেই বেছে নিয়েছি। আমি জেনেই নিয়েছি এই পথ সহজ না, এটা সহজ না, কিন্তু যখন আমি এসেছি আমি সাংবাদিকতা করতে আসছি মানে সাংবাদিকতাই করবো। কারণ আমি বিশ্বাস করি যখন সবাই চুপ থাকে তখন একজনের গলা খুব দরকার হয়, আর আমি এখন তা প্রকাশ করব। আস্তে আস্তে আমি যত দিন যাবে তত আমি সব কিছু গলা ছেড়ে বলবো। আমার কাছে সাংবাদিকতা মনে হচ্ছে কখনো নিজের গল্প থামিয়ে অন্যের গল্পকে প্রাধান্য দেওয়া। কিন্তু আজকে আমি যেটা বলেছি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর গণমাধ্যম কর্মী হিসাবে যখন আমি লিখব তখন আমি অন্যের গল্পটাই লিখব, নিজের গল্প লিখব না। আমার ঘুমানোর প্রয়োজন নেই, আমি সারা রাত জাগতে রাজি আছি যদি অন্যের উপকারে আসে। আমার একটা ভাই কোনো জায়গায় চাকরি করে, মনে করেন কাজ হারালো, তার একটা পরিবার আছে, সে কীভাবে চলবে এটা আমি ভাববো। শুধু তা না, আমি তাকে কাজ দেওয়ার চেষ্টা করব। সে আমার ক্ষতি করবে, করুক না, আরে ভাই করলে করছে, বাট সে কীভাবে ভালো আছে আমি তাই দেখব। আজকে আমি তার পাশে দাঁড়াবো, অন্যদিন আরেকজন আপনার পাশে এসে দাঁড়াবে। এই কারণে বললাম কখনো নিজের গল্প থামিয়ে অন্যের গল্পকেও প্রাধান্য দিতে হয়। আমি তাই করতে চাই, তাই দিতে চাই, তাই করতে চাই এবং তাই করব। আর আমি এই কারণেই সাংবাদিকতা করি। তাই আমি এখন শব্দ গুনি, আমি এখনও বিশ্বাস করি আমার একটা লেখা, আমার একটা গল্প, আমার একটা প্রশ্ন, আমার এই একটা গল্প, একটা প্রশ্ন, একটা লেখা, আমার একটা শব্দ দুনিয়াও বদলাতে পারে, এটা আমার বিশ্বাস। কারণ সংবাদপত্রের চাইতে বড় ধার, বড় কোনো কিছু আর কিচ্ছু নাই। যদি আপনি নিজে পেশা বা পথ নিয়ে দ্বিধায় থাকেন, যদি কেউ কখনো প্রশ্ন করেন তুমি এটা করছো কেন, তাহলে আমি নিজেকে একবার জিজ্ঞেস করব, এটা কি শুধু পেশা নাকি এটা আমার পরিচয়? আমি আত্মতৃপ্তি পাই, আমি আসলে এই পেশাটায় আমি উপলব্ধি করি আমি মানুষের উপকারে আসছি, আমার ভালো লাগে। একটা মানুষের যখন উপকারে আসতে পারি তখন আমার ভালো লাগে। আর কালকের পর আমি আরও একটা পর্ব নিয়ে আসবো, এটা হচ্ছে সাংবাদিকদের চোখে দেখা বাংলাদেশ। এটা অল্প সময়ে, হয়তো আমার 2 দিন লাগবে, বাট এটা আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে হয়তো আশা করি আমি তৈরি করে ফেলবো। আপনারা দোয়া রাখবেন। আজ আর বেশি সময় বিরক্ত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে, আবার কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।